সবাইকে বলো অ্যাটেন্ড করুক। তাহলে আমি ক্লাস শুরু করে দিই। জি স্যার। জি স্যার, শুরু করে দিন। তাহলে গতকালকে ছিল হলো ল্যাব ডায়াগনোসিস, তাই তো? ল্যাব ডায়াগনোসিস অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, যত ইনফেকশন ঘটে ওভারঅল একটা ডায়াগনস্টিক স্টেপ। তো স্পেসিমেন্ট কি নেবো সবসময় বলতে হবে ডিপেন্ডস অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। এখন যদি মনে করো পাস তৈরি করে, অ্যাবসেস তৈরি করে, তাহলে অবশ্যই পাস নেব, তাই তো? আর যদি ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস করে তাহলে
শর্ট স্রাব নেব, স্কিনে ইনফেকশন হলে পাস নেব, তারপরে সেপ্টিসিমিয়া হলে ব্লাড নেব, এবং ওই ব্লাড সেরাম একই কথাই। ব্লাড নিয়ে কি করি আমরা, ব্লাড কালচার করি, আরেকটা হলো সেরাম বা সেরোলজি, সেরোলজিক্যাল টেস্ট। এই আমরা কালেকশন করলাম, তারপর আমরা মাইক্রোস্কোপিক এক্সামিন করব, করে কি গ্রাম স্টেইন করব, করলে আমরা কি জানি এটা হলো গ্রাম পজিটিভ কক্কাই, তাই তো। এবং অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকবে, মডারেটলি শর্ট অর লং চেইন, শর্ট অর মডারেটলি লং চেইন, এই দুটা অবশ্যই বলবা। তারপরে করবো কি কালচার করবো, তাই তো। কালচার করবো তো ব্লাড এগার মিডিয়া, ব্লাড এগার মিডিয়া আমরা কি হেমোলাইসিস পাই। হেমোলাইসিসটা কেমন পাই, পিন পয়েন্ট কলোনি, মানে সাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস, অথবা বলতে পারো স্মল কলোনি সারাউন্ডেড বাই ওয়াইড জোন অফ হেমোলাইসিস, দুটাই বলতে পারো। পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস, হ্যাঁ, অথবা বলতে পারো স্মল কলোনি সারাউন্ডেড বাই ওয়াইড জোন অফ হেমোলাইসিস। কলোনি ছোট হবে কিন্তু হেমোলাইসিসটা বড় হবে। আর স্টাবল তার অপোজিট ছিল, কলোনি সেখানে বড় ছিল, পিন হেড কলোনি সারাউন্ডেড বাই ন্যারো জোন অফ হেমোলাইসিস। এখন ক্রিস্টাল ওয়ার্ল্ড বাদ দাও, তারপরে যে কালচার হলো সেখান থেকে আমি আবার কনফার্ম করবো যে এই যে অর্গানিজম গ্রোথ করলো এটা কোন অর্গানিজম। এটা তো শুধু কালচার দেখে আমরা ডেফিনিটিভ ডায়াগনোস করতে পারি না, সেখান থেকে আবার গ্রাম স্টেইন করবো, করলে তখন আবারও যদি পাই যে গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জ ইন চেইন, এটা বলতে হবে। এরপরে গেল হলো গ্রাম স্টেইন করলাম, তারপরে ওর মধ্যে আবার করবো বায়োকেমিক্যাল টেস্ট। এই অর্গানিজম যে আসলো বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করবো। যেমন ক্যাটালাইজ টেস্ট যদি করি এটা অবশ্যই নেগেটিভ, অক্সিডেজ টেস্ট নেগেটিভ, তাহলে স্টেফিলোকক্কাস কি ছিল, ক্যাটালাইজ টেস্ট পজিটিভ ছিল, এটা হলো ডিফারেন্স স্টেফিলোকক্কাসের সঙ্গে। ক্যাটালাইজ এবং কখনো নেগেটিভ, আর অক্সিডেজ টেস্ট এটাও নেগেটিভ হবে, তাই তো। আর এখানে একটা বলতে হবে বেসিক টেস্টিং সেনসিটিভিটি টেস্ট। সেনসিটিভ বেসিক টেস্টিং হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে আমি দেখবো যে অর্গানিজম সেনসিটিভ কিনা, অর্গানিজম মারা গেল কিনা, তাহলে বুঝবো, মারা গেলে বুঝবো এটা সেনসিটিভ। বেসিক টেস্টিং, তুমি অ্যান্টিবায়োটিক নাম অলরেডি শুনছো, তোমার যে ইয়ে পাওয়া যায় না, নিবারণ পাউডার পাওয়া যায় না, ওর মধ্যে দেখবো যে বেসিক টেস্টিং পাওয়া যায় থাকে। এরপরে করবো সেরোলজি। সেরোলজি কখন করবো, সব ক্ষেত্রে করি না, স্কিন ইনফেকশন এগুলোতে করি না। যেমন যদি তোমার যে রিউমেটিক ফিভার এগুলোতে করলে তখন আমরা সেরোলজি করি, যেমন এসও টাইটার করি, তাই তো। এসও টাইটার করলে থ্রোট যদি হয় তাহলে বাড়বে। তারপরে অ্যান্টি, এই যে উপরে এটাই গুরুত্বপূর্ণ, আর বাদ বাকি হলো এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। অ্যান্টি হায়ালুরোনিডেস স্কিন ইনফেকশনটা বাড়বে। অ্যান্টি স্টেপিডনেস এটা স্কিন এবং থ্রোট দুটাতেই বাড়বে। মেইনলি হলো এসও টাইটার, এটাই করা হয় ইন কেস থ্রোট। আর এটা কালকে তো বলছি, এটা এর সিগনিফিকেন্স কি, যে মোর দেন 200 ইউনিট যদি হয় তাহলে সিগনিফিকেন্ট, এবং এটা ইউজটা কি ফর ডায়াগনোসিস অফ রিউমেটিক ফিভার, তাই তো। এই হলো ওভারঅল ডায়াগনোসিস। আচ্ছা, এই ল্যাব ডায়াগনোসিস তোমার তাহলে তাহলে যদি স্কিন ইনফেকশন হলে তাহলে আমরা সেরোলজি ফর্ম করবো না কিন্তু, ঠিক আছে। এই জন্য এগুলো ওইভাবে তোমাকে কোশ্চেন অনুযায়ী তোমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে এই হলো তোমার গ্রুপে কি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস হয় গেল এটা, হ্যাঁ। তাহলে গুরুত্বপূর্ণ ছিল স্ট্রেপ্টোকক্কাস পাইরেন্স। তাহলে গ্রুপে এটা গেল। এবার পড়বো গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। গ্রুপ বি এর এক্সাম্পল কি, স্ট্রেপ্টোকক্কাস এগালেক্সি। এখন এগুলো থাকে তোমার কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। কোথায় থাকে, ফ্যারিংস, ভেজাইনা এন্ড জিআই ট্র্যাক্ট।
তবে মেইনলি কিন্তু এই তোমার এই ভেজাইনা এটা মনে রাখো এইখানে থাকে, এবং এইখানে থাকার জন্য কি হয় জিনিসটা পরে বলতেছি দেখো। তাহলে এই 3 জায়গায় থাকলো, এবং এই ইন্টারেস্টিং ঘটনা দেখো, অ্যারাউন্ড 40% অফ প্রেগনেন্ট ওমেন কন্টেন স্ট্রেপ্টোকক্কাস agalacti ইন দ্য ভ্যাজাইনা। ঠিক আছে, 40% প্রেগনেন্ট ওমেন কন্টেন স্ট্রেপ্টোকক্কাস agalacti ইন দ্য ভ্যাজাইনা। এবং এইটা থাকার জন্য কি সমস্যা আছে? সমস্যাটা কি, যখনই একটা বাচ্চা ডেলিভারি হবে তখন ওই যে বার্থ ক্যানালে যে তো তোমার অর্গানিজম আছে, তখন কি ডেলিভারি নর্মাল ডেলিভারি সময় কি হবে, সে কন্টামিনেশন হবে, তাই তো? কন্টামিনেশন হলে কি বাচ্চার কি হতে পারে, নিউরাল তোমার ওই যে মেনিনজাইটিস হতে পারে, সেপ্টিসিমিয়া হতে পারে। এই দুটা মেইনলি হয়। আর তোমার হলো মার কি হবে, পিএফএল সেপসিস হতে পারে। এই জন্য বলার উদ্দেশ্য এটাই। তো ডিস কি করে, নিউরাল সেপসিস এবং নিউরাল মেনিনজাইটিস, আর মার কি করে, পিএফএল সেপসিস। ঠিক আছে, তাহলে তারা কিন্তু নর্মালি থাকতেছে, নর্মাল ফ্লো হিসেবে থাকতেছে ফ্যারিংস, ভ্যাজাইনা এবং জিআই ট্র্যাক্ট। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে 40% প্রেগনেন্ট ওমেন কন্টেন স্ট্রেপ্টোকক্কাস agalacti ইন দ্য ভ্যাজাইনা। ওইখানে থাকার জন্য সমস্যাটা যেটা হচ্ছে, বাচ্চা ডেলিভারির সময় নিউনেট কন্টামিনেশন হচ্ছে, যার ফলে নিউনেট প্রথম কি হচ্ছে, প্রথমত সেপ্টিসিমিয়া, ব্লাডও চলে গেল, সেখান থেকে মেনিনজাইটিস আছে, মেনিনজাইটিস। হ্যাঁ, আর বাচ্চার মার হচ্ছে কি পিউরপেরিয়াল, এটা বানানটা একটু ভুল আছে, পিউরপেরিয়াল সেপসিস। আর এই হলো স্ট্রেপ্টোকক্কাস agalacti, এটুকু জানো তাহলেই হবে। তারপরে হলো গ্রুপ ডি। গ্রুপ ডি এর মধ্যে গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাস তোমার এক্সাম সেদিন দিয়েছিলাম কি ইন্টারকক্কাস। এখানে আমরা দুইটা ইন্টারকক্কাসের আরো আছে, এটা দুইটা গ্রুপে ভাগ করব। একটা হলো ইন্টারকক্কাল গ্রুপ, যেটা মেইন হলো ইন্টারকক্কাস, আরেকটা হলো নন ইন্টারকক্কাল গ্রুপ। ইন্টারকক্কাল গ্রুপের মধ্যে ইন্টারকক্কাস ফিকালিস, ইন্টারকক্কাস ফিজিয়াম, ইন্টারকক্কাস, এই দুইটা। আর নন ইন্টারকক্কাল গ্রুপের মধ্যে হলো কি আছে, ইন্টারকক্কাস বোভাইস, স্ট্রেপ্টোকক্কাস বোভাইস এবং স্ট্রেপ্টোকক্কাস ইকুইনাস। তার মধ্যে তোমার এই যে ইন্টারকক্কাস, এটাই মেইন গ্রুপ এর মধ্যে, ইন্টারকক্কাস এটাই মেইন, এবং এটা অনেক ডিজিজ করে। ঠিক আছে, তাহলে ইন্টারকক্কাল গ্রুপ এবং নন ইন্টারকক্কাল গ্রুপ। ইন্টারকক্কাল গ্রুপের মধ্যে কি কি আছে, ইন্টারকক্কাস মেইনলি ওটাকে বলা হয়, ওর মধ্যে স্পেস আছে ইন্টারকক্কাস ফিকালিস এবং ইন্টারকক্কাস ফিজিয়াম। আর নন ইন্টারকক্কালের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস বোভাইস এবং ইকুইনাস। এবং এগুলো থাকে কোথায়, এবং এগুলো ডিজিজ কি করে, নজোকমিয়াল ইনফেকশন করে। হ্যাঁ, হসপিটাল কি হসপিটাল এখন ইনফেকশন করে, এবং কি করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, অনেক করে এটা। আমরা এটা বহু কেস পাই, ওন ইনফেকশন করে। এই দুটা মেইন কিন্তু। এছাড়া করতে পারে কি এন্ডোকার্ডাইটিস করতে পারে। তো ওই দুটা বলতে হবে, ইউটিআই এবং ওন ইনফেকশন, এই দুটা কিন্তু করে। এরপরে আসো ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। ভিরিডেন্স গ্রুপের মধ্যে তো অলরেডি কালকে আমি 4টা গ্রুপ বলেছি, কি আসতেছে পরে। এগুলো থাকে তোমার নর্মাল ফ্লো হিসাবে থাকে, কোথায় ফ্যারিংস, জিআই ট্র্যাক্ট, ভ্যাজাইনা, আগের মতোই, অ্যাগালেক্সির মতোই। হ্যাঁ, এবং এগুলো তোমার এগুলো ক্লাসিফাইড কি কি আছে, স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইনাস, স্যালাইভারিয়াস, তারপরে মিউটাস এবং মাইটিস। 4টা স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস, স্ট্রেপ্টোকক্কাস স্যালাইভারিয়াস, মিউটাস এন্ড মাইটিস, 4টা। এবং মেইনলি কি করে, তোমার এই যে এন্ডোকার্ডাইটিস করে, ডেন্টাল ক্যারিজ করে, এবং তারপরে করে হলো সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। তোমার যখন এন্ডোকার্ডাইটিস পড়বা, যখন হার্ট এই যে কার্ডিওলজিতে জানতে যাবা, তখন দেখবো যে এটা জানতে পারবা। এই জন্য দেখো, যখন তোমার ডেন্টাল ডাক্তার ডেন্টিস্টের কাছে যাবা, তখন দেখবা যে কোনো ডেন্টাল প্রসিডিউর করার আগেই তোমাকে আগে অ্যান্টিবায়োটিক আগে দেবে। 3-4 দিন আগে অ্যান্টিবায়োটিক দিলো, বা একদিন আগে অ্যান্টিবায়োটিক দিলো, বলবে যে তুমি এই অ্যান্টিবায়োটিক খাও।
তারপরে কিন্তু সে ডেন্টাল পাসে হয়ে যাবে, এর আগে সে কিন্তু করবে না। না হলে হবে কি, ওই ব্যাকটেরিয়া যেখানে থাকবে ডেন্টাল মুখে থাকে তো, ফ্যারিংস থাকে, তো সেখান থেকেই সেটা ব্লাডের সাথে ব্যাকটেরিয়া করতে পারে। তারপর সেখান থেকে ডিজিজ করতে পারে। ডিজিজ কোথায় করে, তোমার মেইনলি করে তোমার যে এন্ডোকার্ডাইটিস করে, সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস করে, মোস্ট ডেঞ্জারাস। এই কারণে তাহলে এটা খেয়াল রাখিও, এটা মেডিসিনে যখন যাবে তখন এটা ভালো পাবে এটা। তাহলে আর এইটা একটু দেখে নিও, পরীক্ষায় একটু আসে, যেমন স্টেপটোককাস এবং স্টেফিলোকক্কাল ইনফেকশন যে হলো এতক্ষণ আমরা পড়লাম, সেটাই একটু ওভারঅল একটু ডায়াগনোস করি, আলোচনা করি। দুটো হেডলাইন ভাগ করি, একটা ক্লিনিক্যাল আর একটা ল্যাব টেস্ট করি। ক্লিনিক্যালি করি, ইনফেকশন যে অ্যাবসেস যেটা করে, স্টেফিলোকক্কাসে কি করে, লোকালাইজড মোটামুটি এক বা দুটো বা তিনটে জায়গায় করে। আর স্টেফিলোকক্কাস কিন্তু স্প্রেডিং করে, অনেক জায়গায় করে কিন্তু, হ্যাঁ স্প্রেডিং বহু জায়গায় করে। কি জানো বাই কি কার মাধ্যমে করে স্প্রেডিং? হাইলোরনিক ডিজিজ। মেইনলি কোনটা? স্ট্রেপ্টোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেস ওইটা কালকে কি বলছিলাম, একটা ব্যাকটেরিয়া করতেছে কি, স্প্রেডিং করতেছে, হ্যাঁ, আর আর নিজে আমরা তাকে ব্যবহার করতেছি কি হবে, ওই তোমার ট্রিটমেন্ট পারপাস ব্যবহার করতেছি। ওই জন্য স্ট্রেপ্টোকাইনেস ওটা আগে বলতে হবে। পাঁচটা কি যেন, পাঁচটা কি হয়, স্টেপটোকাইনেস থিক হয় আর স্টেপটোকাইনেস থিন হয়। কেন হয়? স্ট্রেপ্টোডনস ডিএনএস লেস থাকার কারণে ঠিক হয় ওইটা। ল্যাব টেস্টে কি করব, আগে তো আমরা জানি গ্রাম স্টেনি করি, করে দুটাই গ্রাম পজিটিভ, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা পার্থক্য, তাই তো? স্টেপটোকাইনেস কি হয়, গ্র্যাপ লাইক ক্লাস্টার থাকে, আর স্টেপটোকাইনেস কি থাকে, চেইন ফর্মে থাকে, সেটা শর্ট অথবা মডারেটলি লং চেইন থাকে, তাই তো? কালচার যদি করি, কলোনি কেমন হয়, কলোনি লার্জার হয়, তাই না? কলোনি লার্জার হয় স্টেফিলোকক্কাসে, পিন হেড, তাই তো? পিন হেড। আর স্টেফিলোকক্কাস কি হয়, পিন পয়েন্ট, এবং আমরা কম্পেয়ার করি পিন পয়েন্ট। আর হিউম্যালাইজ যেটা হয়, স্টেফিলোকক্কাসে কি হয়, ছোট হয়, ন্যারো জোন অফ হিউম্যালাইজ। আর স্টেফিলোকক্কাসে কি হয়, লার্জ বড় বা ক্লিয়ার জোন অফ হিউম্যালাইজ হয়। ঠিক আছে? আর বায়োকেমিক্যাল টেস্ট মধ্যে একটাই যদি এটার মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি, ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ স্টেফিলোকক্কাস, আর স্টেফিলোকক্কাস হলো নেগেটিভ। অনেক সময় রিটেনে আসে। এই হলো তোমার হলো ওটা গেল। এখন তোমার এসো, তাহলে স্টেফিলোকক্কাস পড়া হয়ে গেল। এখন স্টেফিলোকক্কাস আরেকটা আছে তোমার কি, স্টেফিলোকক্কাস নিউমোনি স্যার। নিউমোনি পড়বো, আর এর সঙ্গে পরে পড়বো না, হেমোফিলাস পড়বো। আচ্ছা, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে নিউমোনি দেখো। আগে আমরা স্টেফিলোকক্কাস যখন পড়লাম তখন কি পড়লাম, যে স্টেফিলোকক্কাস থাকে হলো চেইন ফর্মে থাকে অথবা পেয়ার ফর্মে থাকে। এই পেয়ার ফর্মে তোমার স্টেফিলোকক্কাসের মধ্যে একটাই থাকে, সেটা হলো তোমার এই সেই স্টেফিলোকক্কাস নিউমোনি। এবং এই জন্য বলা হয় একে ডিপ্লোকক্কাই। আচ্ছা, গ্রাম পজিটিভ তো অবশ্যই বলতেই হবে। আর শেপটা কেমন, ল্যান্সিওলেট মানে হলো তোমার এই যে মাঝে তোমার কি ওভাল হবে, আর সাইডে তোমার যে দুই সাইডে হবে পয়েন্টেড, ন্যারো হবে, দুই সাইড ন্যারো হবে, বুঝছো? এই জন্য বলা হলো ল্যান্সিওলেট ইন শেপ। অ্যারেঞ্জমেন্টটা কি পিয়ার ফর্মে থাকে, এই জন্য বলা হয় ডিপ্লোকক্কাই। ঠিক আছে, এটা একটা ক্যারেক্টার হলো। আরেকটা হলো ক্যাপসুলেটেড, এটার ওয়াইড ক্যাপসুল থাকে, অন্য স্টেফিলোকক্কাসগুলোর কিন্তু ক্যাপসুল থাকে না বেশি, এটাও থাকে। তারপরে কক্কার আরেকটা তোমার জেনারেল একটা জানো যে নন ফ্লাজেলেটেড, নন মোটাইল, নন স্পোরিং, এই জিনিসটা লাগাই দেবা। ঠিক আছে, এগুলো তোমাদের বেসিক নলেজ থেকে এগুলো কি লিখতে হয় সেগুলো লিখবা, পরীক্ষায় নাম্বারটা বেশি হবে। ক্যাপসুল অবশ্যই খেয়াল রাখবে, এবং এই যে
শেপটা এবং অ্যারেঞ্জমেন্টটা কি অবশ্যই পিআর ফর্মে থাকে। মরফোলজি গেল, ফিজিওলজিক্যাল ক্যারেক্টার কি বলবো, দেয়ার ফাস্টিডিয়াস এবং দে গ্রো বেস্ট এট pH 7.4 আর রিকোয়ার ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড টেনশন 5 to 10% কার্বন ডাইঅক্সাইড। তাহলে এগুলো হলো ফাস্টিডিয়াস অর্গানিজম। আমি অলরেডি বলেছিলাম ফাস্টিডিয়াস অর্গানিজম কাকে বলা হয়? স্যার হোস্ট বডি এর বাইরে আসলে সাথে সাথে, মানে হোস্ট বডি এর ভিতরে থাকবে কিন্তু বাইরে আসলে স্যার সাথে সাথে মারা যায়, ভঙ্গুর অর্গানিজম। ভঙ্গুর অর্গানিজম। বডির মধ্যে দে আর ফ্র্যাজাইল আউটসাইড দ্য হোস্ট এবং ডাই উইদিন শর্ট টাইম, সঙ্গে কিছুক্ষণ পরে মারা যাবে। এই জন্য বলা ফাস্টিডিয়াস। কয়টা ছিল? একটা বলছিলেন স্যার, নাইজেরিয়া গোনোরিয়া, নাইজেরিয়া মেনিনজাইটিস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল নিউমোনিয়া এবং এই স্টেপ্টোরাস নিউমোনিয়া। নিউমোনিয়া তো ডিজিজ হলো, আর হলো স্টেপ্টোরাস নিউমোনিয়া। এই চারটা হলো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তোমার এই যে ফাস্টিডিয়াস। তো এগুলো লাগে তোমার pH 7.4 তো লাগবেই, আর 37 ডিগ্রি সেলসিয়াস তো লাগবেই। এর সঙ্গে এইটা লাগবে, ফাস্টিডিয়াস অর্গানিজম যেগুলো আছে সেগুলোতে প্রতিটাতেই দেখবা যে কার্বন ডাইঅক্সাইড লাগে ওর জন্য এক্সট্রা 5 to 10% কার্বন ডাইঅক্সাইড সাপ্লিমেন্ট করতে হয়। যে এনভায়রনমেন্টে আমরা মানে কালচার করবো সেখানে 5 to 10% কার্বন ডাইঅক্সাইড সেখানে ব্যবস্থা করতে হয়, না হলে তারা গ্রো করবে না। ঠিক আছে, এইটা খেয়াল রাখবা। তাহলে একটা কয়েকটা তাহলে খেয়াল রাখবা যে ফাস্টিডিয়াস অর্গানিজম এবং কার্বন ডাইঅক্সাইড লাগতেছে, ক্যাপসুল একটা আছে, আর একটা শেপটা ল্যান্সেলের শেপ, আর হলো অ্যারেঞ্জমেন্টটা পিয়ার ফর্মে থাকে। হ্যাঁ, এটা একটা তোমার হলো স্পুটাম থেকে নেওয়া হলো, নিয়ে তোমার গাম এক্সটেন্ড করা হলো। এখানে দেখো অর্গানিজম কি পিয়ার ফর্মে আছে না, দেখো তো এগুলো তো পাস, আর এগুলো যে এই যে বড়গুলো পাস, আর এগুলো কি দেখো তো পিয়ার ফর্মে আছে, দেখো হ্যাঁ পিয়ার ফর্মে। ঠিক আছে, তারপরে স্টেপ্টোরাস নিউমোনিয়ার আর ক্যারেক্টার কি, এগুলো ওই তোমার স্টেপ্টোরাস ককাসের মতোই কিছু পার্থক্য আছে। ক্যাটালিস টেস্ট নেগেটিভ, অক্সিডেজ নেগেটিভ, স্টেপ্টোরাসের মতোই। এবং ফার্মেন্টস এ ভ্যারাইটি অফ সুগার ইনক্লুডিং ইনুলিন এটাকে ফার্মেন্ট করে। বাইল সলুবল এবং অপ্টোসিন সেনসিটিভ। অপ্টোসিন এটাও একটা অ্যান্টিবায়োটিক, এর প্রতি তারা সেনসিটিভ। আর স্টেপ্টোরাসের মধ্যে বললাম আগে কি বললাম, আর এটা হবে অপ্টোসিন সেনসিটিভ। পরে আমি ফিগার দেখাচ্ছি। তাহলে বায়োকেমিক্যাল ক্যারেক্টার এটা ক্যাটালিস টেস্ট নেগেটিভ এবং অক্সিডেজ নেগেটিভ, পগলেজ নেগেটিভ, কয়েকটা নেগেটিভ। আর বাইল সলুবল এবং অপ্টোসিন সেনসিটিভ, এটা নতুন করে আসলো। কালচার করে কোথায়, অবশ্যই এটা এনরিচড মিডিয়া লাগবে। কোথায় এনরিচড মিডিয়া কি কি, যেমন ব্লাড এগার মিডিয়া, চকলেট এগার মিডিয়া, এগুলো লাগবে। হ্যাঁ, এবং এখানে কলোনি ক্যারেক্টার হবে কি রাউন্ড মিকট কলোনি। এখানে কলোনি হবে কি আলফা হেমোলাইটিক কলোনি। এক কথা যদি বলো যে আলফা হেমোলাইটিক কলোনি, আলফা হেমোলাইটিক কলোনি কেমন? হ্যাঁ স্যার মানে স্যার ইনকমপ্লিট হিমোলাইসিস আর গ্রিনিশ পার্শিয়াল হিমোলাইসিস হবে স্যার। তো পুরো বলতে হবে গ্রিনিশ জোন অফ হেমোলাইসিস ডিউ টু ইনকমপ্লিট লাইসিস অফ আরবিসি। গ্রিনিশ জোন অ্যারাউন্ড দেয়ার কলোনিস। হ্যাঁ, গ্রিন জোন আসে না, গ্রিনিশ জোন অ্যারাউন্ড দেয়ার কলোনিস ডিউ টু ইনকমপ্লিট লাইসিস অফ আরবিসি। হ্যাঁ, এই হলো আলফা হেমোলাইসিস, এটা বলবা। আর এই যে রাউন্ড হবে মিউকট কলোনি হয়। তোমরা জানবা যে যেগুলো অর্গানিজম তোমার এই যে ক্যাপসুল থাকে সেগুলো কিন্তু মিউকয়েড কলোনি হয়, মানে যে হয় কি আঠালো হয়, চ্যাটচ্যাটে আঠালো হয়, আঠালো। হ্যাঁ, আমরা যদি স্টিক নিয়ে নাড়ি তখন দেখবো যে আঠালো একটা হচ্ছে। এবং কলোনি গুলো বড় হয়। আচ্ছা, যাই হোক তোমাদের অত জানার প্রয়োজন নেই। এই আলফা হেমোলাইটিক কলোনি হচ্ছে, এটা শুধু জানা রাখো, এটা খেয়াল রাখবা। এইখানে দেখো এই যে মাঝখানে আছে কি, এটা এই যে প্রথম এখানে দেখো তো কলোনি গুলো কেমন, আলফা হেমোলাইটিক গ্রিনিশ জোন অ্যারাউন্ড দ্য কলোনি ডিউ টু পার্শিয়াল হেমোলাইসিস অফ আরবিসি। আছে না, গ্রিনিশ জোন একটা আছে। মাঝখানে আমি পরীক্ষা করলাম আর কনফার্ম হওয়ার জন্য করলাম কি যে মাঝখানে একটা অ্যান্টিবায়োটিক দিলাম। এই অ্যান্টিবায়োটিক কি অপ্টোসিন, এটা অপ্টোসিন। ঠিক আছে,
এই অপটোসেনের দেখো সেন্সিটিভ কি বলবো, অপটোসেনের চতুর্দিকে দেখো ব্যাকটেরিয়া আছে আছে না স্যার, না স্যার। মারা গেছে। মারা গেছে। তাহলে অপটোসেন সেন্সিটিভ। এটা দ্বারা আমরা বুঝি যখন আমরা কালচার করি ওই সময় আমরা এটা ডায়াগনোস করার জন্য এটা আমরা দিয়ে দিই, দিলে দেখা গেল যে ওটা ওখানে ক্রয় করেনি। তাহলে এটা ওই একই ফিগারে দেখানো হয়েছে। তারপরে তারপরে আমরা ডায়াগনোস করি ক্যাপসুলার সয়েলিং, ক্যাপসুল থাকে, ক্যাপসুলার সয়েলিং টেস্টটা আমরা পরে আসতেছি। আরেকটা নাম হলো কোয়েলাম রিঅ্যাকশন, এটা পরে আসতেছে এটা। হ্যাঁ, এখন আমরা আসবো ভিরুলেন্সি ফ্যাক্টর। ভিরুলেন্সি ফ্যাক্টর আরেকটা নাম হলো ডিটারমিনেন্ট অফ প্যাথোজেনিসিটি। এই ডিজিজ করে, এটার মানে কি, ডিজিজ করে কোন কোন ফ্যাক্টরের মাধ্যমে সে ডিজিজ করে। হ্যাঁ ঠিক আছে, তার ক্ষমতাটা কিভাবে অ্যাপ্লাই কার মাধ্যমে অ্যাপ্লাই করে, সেটাই তো ভিরুলেন্স ফ্যাক্টর, তাই না? যে আমরা ক্ষমতা অ্যাপ্লাই করি কিভাবে, একটা ব্রেনের মাধ্যমে অ্যাপ্লাই করি তাই না, আর একটা হাতের মাধ্যমে তাই না, আর কি লাঠি লাঠি, এগুলো সবচেয়ে বেশি কোনটা পাওয়ারফুল? ব্রেন। ব্রেন, কলম, তাই না? তো এগুলো হলো তেমনই এদের যে এদের অস্ত্রগুলো হলো এগুলো। যেমন তোমার ক্যাপসুলের কাজ কি, অ্যান্টিফ্যাগোসাইটিক, তাই না? অ্যান্টিফ্যাগোসাইটিক কিভাবে কাজ করে সেটা অবশ্যই তুমি অলরেডি জানো। যেখানে তোমার কি কমপ্লিমেন্টকে ডিপোজিট হতে দেবে না, বা ডিপোজিট হয় বাইন্ড করতে পারবে না। বাইন্ড করতে পারবে না, বা যদি বাইন্ড করে তাহলে ডিস্টাবলিশ করে দেবে, নষ্ট করে দেবে, তাহলে সেখানে অক্সিডাইজেশন হবে না, তাহলে ফ্যাগোসাইটোসিস করতেই পারবে না। রিডিউসড হবে। হ্যাঁ, রিডিউসড হবে। তাহলে এটা হলো তোমার ক্যাপসুলের কাজ। আরেকটা হলো অ্যাটাচমেন্ট, সেটা তো জানোই তোমরা, এই ক্ষেত্রে অ্যান্টিফ্যাগোসাইটিক। এবং এই ক্যাপসুল, এই যে দেখো ক্যাপসুল অ্যান্টিজেনের ভিত্তি করে প্রায় দেয়ার 90 সেরোটাইপ। এটা তোমাদের আমি এখন বলতেছি, থাক বাদ দাও। ক্যাপসুল অ্যান্টিফ্যাগোসাইটিক। তারপরে IgA1 প্রোটিয়েস, ওয়ানটা বলতে পারো না বলতে পারো, IgA1 প্রোটিয়েস destroys the lining secretory immunoglobulin A and facilitates colorization in mucosa of nasopharynx. তোমরা জানো প্যাথোজেনিস যখন পড়াইছিলাম তখন কি হলো, যে লোকাল যে মিউকোজার মধ্যে কি থাকে, একটা অ্যান্টিবডি থাকে, কোনটা? IgA থাকে। এবং আমি ইমিউনিটি যখন পড়াইছিলাম লোকাল ইমিউনিটি কে দেয়, সেই IgA দেয়, তাই তো? IgA এর কাজ কি সেখানে তোমার প্যাথোজেনিসের পূর্ব শর্ত হলো যে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করার পরে, ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করার পরে অবশ্যই বাইন্ড করতে হবে, তাই তো? তো IgA এর কাজ কি, সেখানে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে বাইন্ড করতে দিবে না, তাহলে বাইন্ড করতে না পারলে ডিজিজ হবেই না। তো এই যে অর্গানিজম, এই যে তোমার এই তোমার হলো নিউমোনি, এ করে কি, তৈরি করবে কি, IgA1 প্রোটিয়েস, একটা এনজাইম তৈরি করবে, তৈরি করে IgA কে ভেঙে দেবে। ভেঙে দিলে কি হলো, লোকাল ইমিউনিটি কমে গেল, তখন সে বাইন্ড করবে, ঠিক আছে? বাইন্ড করবে কার মাধ্যমে? অ্যাডাস ফ্যাক্টর কি, অ্যান অ্যাসিডাইল গ্লুকোজামাইন গ্যালাক্টোজ ময়েটি, বাই হুইচ ইট অ্যাডার টু হ্যাপাস। তারপর বাইন্ড করলো, তারপরে কি সেলের ভেতরে ঢুকবে, কার মাধ্যমে? নিউরামিনেটেস, এটা ইনভেশনের মধ্যে সেলের ভেতরে প্রবেশ করলো, করে আবার কি করবে, লাংসের ভেতরে সে আবার আরেকটা সে টক্সিন তৈরি করে, নিউমোলাইসিন, করে সে করবে কি, এই সিলেটেড এভিডেন্স সেলকে ডেস্ট্রয় করে দেবে, এও সে ডিজ করে। তাহলে প্রথম অর্গানিজম যখন প্রবেশ করলো ক্যাপসুলের মাধ্যমে, সে নিজেকে রক্ষা করলো, হ্যাঁ, ফ্যাগোসাইটিক সেল তাকে ইনভাইট করতে পারলো না। তারপরে তাকে অ্যাটাচমেন্ট করতে হবে, অ্যাটাচমেন্ট করার জন্য সেখানে তোমার লোকাল ডিফেন্স তাকে ভাঙতে হবে। ভাঙবে কি দ্বারা? IgA1 প্রোটিয়েস দ্বারা। ভেঙে দিল, IgA কে ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর লোকাল ইমিউনিটি ডিস্ট্রয় হয়ে গেল। তারপর সে বাইন্ড করবে কার সঙ্গে? মিউকোজার সঙ্গে, মাধ্যমে, মিউকোজার সঙ্গে, কার মাধ্যমে? অ্যান অ্যাসিডাইল গ্লুকোজামাইন গ্যালাক্টোজ ময়েটি বাইন্ড করলো, তারপরে সেলের ভিতরে প্রবেশ করবে বাই প্রোডিউসিং এনজাইম নিউরামিনেটেস। তারপরে সেলের ভিতরে প্রবেশ করলো, করে সে কি করবে, নিউমোলাইসিন করবে, করে সে সিলেটেড এভিডেন্সকে ডিস্ট্রয় করবে, এইভাবে সে ডিজিজ করে। এবং
A1 প্রোটিয়াস তোমার ওই যে এই ফার্স্ট ডিএস অর্গানিজম ওই চারটাই করে, তাই না? যেটা অলরেডি আগে বললাম আমি, তাই তো নাকি? জি স্যার। সবগুলো দিবে দেখো। প্যাথোজেনেসিস ওই যেটা বললাম সেটা বললেই হয়ে গেল। এবং ওই যে ওর আগে এটা বলতে পারো, আগে ওইটা বলবো তারপরে এটা বলবো। ইট মে ফাউন্ড ইন career as career in 10 to 30% cases of healthy person in their nasophorynx. Bacterial pneumonia is rarely a primary infection. It results only when normal levels per air of the respiratory tract is disturbed. ঠিক আছে? ইন্টারেস্টিং ঘটনা এখানে যে 10 to 30% কেসেই নর্মাল ফ্লোরা হিসাবে থাকে। এটাই খারাপ। এই যাদের থাকে তাদের তোমার ডিজিজ হবে কখন? যখন হোস্ট ডিফেন্স কমে যাবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে কি হয়, তারা তো নর্মাল ফ্লোরা হিসাবে থাকলো, ডিজিজ করবে কখন? যখন নর্মাল ডিফেন্স ব্যারিয়ার অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ডিস্টার্ব। রেসপিরেটরি ট্র্যাক্ট ডিস্টার্ব কিভাবে হয় দেখো, এগুলো আমরা পড়ি। কিছু ফ্যাক্টর আছে, যেমন অ্যাবনর্মালিটি অফ রেসপিরেটরি ট্র্যাক্ট যদি অ্যাবনর্মাল থাকে, তারপরে 2 নম্বর অ্যালকোহল অর ড্রাগ ইনটক্সিকেশন, তারপরে 3 নম্বর হলো অ্যাবনর্মাল সার্কুলেটরি ডায়নামিক্স, 4 নম্বর আদার মেকানিজম। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের অ্যাবনর্মালিটি কি থাকে? যেমন ভাইরাল আর এন্ড আদার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো কি করবে? দ্যাট ড্যামেজ সারফেস সেলস। এই ভাইরাল ডিজিজ যদি হয় তখন কি হয়? ভাইরাল ডিজিজে কি হয়? ভাইরাস স্যার ভিতরে যাওয়ার পরে স্যার অনেক মাল্টিপ্লিকেশন করে যখন বার হয় তখন সেল মেমব্রেন রাপচার করে বের হবে। রেসপিরেটরি ট্র্যাক্টটাকে তারা ডিস্টার্ব করে দেয়, তাই তো? ওই জন্য তখন তোমার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ঠিক আছে? তাহলে এটা একটা। তারপরে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ মিউকাস, যেমন অ্যালার্জির ক্ষেত্রে কি হয়? তখন মিউকাস সিক্রেশন বেশি হয়, সেখানে অ্যাকুমুলেট করে থাকবে, তখন সেখানে নিউমোকক্কাস সেখানে গিয়ে তোমার ওই সেই মিউকাসের মধ্যে থাকবে, থাকলে ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্প করতে পারবে না, সেখানে সে রক্ষা পাচ্ছে। তার ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন যদি থাকে, যেমন অ্যাটিলেক্টাসিস, সেখানেও তোমার কিন্তু ওই ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্প করতে পারবে না। আরেকটা হলো রেসপিরেটরি ইনজুরি যদি হয় ডিউ টু ইরিটেন্ট disturbing its mucociliary function. ইরিটেন্ট সাবস্টেন্স অনেক আছে, তাই তো? সেগুলো কার্বন মনোক্সাইড, তারপর তোমার রেসপিরেটর পুড়ে যায়, বার্ন, সেগুলো হতে পারে। এগুলো হলো অ্যাবনর্মালিটি অফ রেসপিরেটর। তাহলে একটা ভাইরাল এন্ড আদার রেসপিরেটরি ইনফেকশন, অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ মিউকাস, ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন এবং রেসপিরেটরি ইনজুরি ডিউ টু ইরিটেন্ট। অ্যালকোহল ও ড্রাগ ইনটক্সিকেশন, আমরা যখন ইননেট ইমিউনিটি পড়াইছিলাম তখন কি পড়াইছিলাম? নর্মাল হোল ডিভাইস কি করে, এই যে তোমার যে কাপ রিফ্লেক্স, এগুলো ভালো ছিল, তাই তো? তারপরে তোমার এই যে সিলিয়া, এগুলো ভালো কাজ না? সিলিয়া কি করে? একটা অর্গানিজম বা তোমার অর্গানিজম বা ডাস্ট পার্টিকেল প্রবেশ করতেছে, সে কি কাশের মাধ্যমে কি সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে বের করে দেবে, তাই তো? আমার কাপ রিফ্লেক্স, কাশি হলে ওটাকে বের করে দেয়, তাই না? কিন্তু যদি অ্যালকোহল ও ড্রাগ যদি হয়, ইনটক্সিকেশন হয়, তাহলে তখন ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি তার কমে যাবে, কাফ রিফ্লেক্স কমে যাবে এবং ফ্যাসিলিটেটস অ্যাসপিরেশন অফ ফর্মিউটাইল, তাই না? তারপরে অ্যাবনর্মাল সার্কুলারি ডায়নামিক্স, যেমন পালমোনারি কনজেশন হয়, হার্ট ফেলিয়ার, এগুলো কারণ হতে পারে। আর আদার মেকানিজম, হার্ট ডিফেন্স আর কি কারণে হতে পারে? ম্যালনিউট্রিশন যদি হয়, তাহলে হার্ট ডিফেন্স কমে যাবে। জেনারেল ডেবিলিটি, নড়াচড়া করতে পারে না, তখন তার ক্ষেত্রে হতে পারে। এই দুটাই মেইন। তারপরে এখন দেখো আবার যে তোমার সিকেল সেল অ্যানিমিয়া, হাইপোস্পেনিজম, নেফ্রোসিস, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে তোমার অলরেডি জানছো যে অনেক ডিজিজ বারবার করে হবে, তাই না? সেটা জানছো তো। এই জিনিসগুলোর জন্য তোমার হলো ডিজিজ হবে। এই হলো তোমার প্যাথোজেনেসিস। এখন এটা ডিজিজ কখন কোন এজে করে? এজ হলো 6 বছর আগে সাধারণত, 6 বছর পরে সাধারণত করে না। ডিজিজ করে তোমার প্রি-স্কুল চিলড্রেন। কি জন্য প্রি-স্কুল চিলড্রেন করে? ক্যারিয়ার রেট হাইয়েস্ট ইন প্রি-স্কুল চিলড্রেন, লোয়েস্ট ইন ইনফ্যান্টস এন্ড অ্যাডাল্ট।
এই কারণে তোমার হলো ডিস্টেন্স 6 বছর আগে বেশি হয়। এই জন্য দেখবা যে বাকি বাচ্চা নিউমোনিয়া, ব্যাকটেরিয়া নিউমোনিয়া কখন বেশি হয়? মানে 6 বছর আগে বেশি হয়, 6 বছর পরে সাধারণত কম হয়। ওই সময় ক্যারিয়ার রেটটা কমে যায়। ক্যারিয়ার রেট কমে 10 to 30% ডিজিজ কি করে? নিউমোনিয়া, মেনিনজাইটিস, এই দুটো বলতেই হবে। এরপরে এখন বলো তোমার আশেপাশে অর্গানিজম বলো, সাইনোসাইটিস, অটাইটিস মিডিয়া, ব্রঙ্কাইটিস, কনজাক্টিভাইটিস, সেপ্টিকাইটিস বলতে পারো। উপর থেকে যদি আসি তাহলে মেনিনজাইটিস, তাই তো? তারপর তোমার ফেসে আসে সাইনোসাইটিস, তারপর তোমার কানে আছে অটাইটিস মিডিয়া, চোখে এখানে আছে কনজাক্টিভাইটিস, তাই তো? তারপরে লাংসে আসো, সেখানে নিউমোনিয়া করবে এবং ব্রঙ্কাইটিস। মেইনলি কিন্তু নিউমোনিয়া এবং মেনিনজাইটিস। অন্যগুলো তোমার কি বলবো বলো, কিন্তু তোমার নিউমোনিয়া মেনিনজাইটিস না বললে তোমার পাস নেই। এই দুটা অবশ্যই বলতে হবে। ডায়াগনোস কিভাবে করি? অ্যাকর্ডিং টু নেচার অফ ইনফেকশন। যদি তোমার মেনিনজাইটিস তোমার যে নিউমোনিয়া করে, ব্রঙ্কাইটিস করে, তাহলে স্পুটাম নেব। আর যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে আমার বাচ্চা তো কি স্পুটাম দিতে পারে না, সেক্ষেত্রে নেজোফ্যারিঞ্জিয়াল অ্যাসপিরেশন করা হয়। হ্যাঁ, এনপিএ কি? নেজোফ্যারিঞ্জিয়াল অ্যাসপিরেশন নেওয়া হয়। ব্যাকটেরিয়া বা সেপ্টিসিমা হলে ব্লাড নেবো, ভালো কালচার। মেনিনজাইটিস হলে আমরা নেবো সিএসএফ নিয়ে, তারপর কি গ্রাম স্টেনিং করবো। করলে কি পাবো? এখানে গ্রাম পজিটিভ ডিপ্লোকোকেট পাবো। এর সঙ্গে আবার বলতে হবে পাস সেল এন্ড এভিটাইল সেল প্রেজেন্ট। পাস সেল দেখো, in microscopy, if more than 10 parcel per pass cell or epithelial cells, probability of infection. পাঁচ সেল যদি না থাকে, শুধু অর্গানিজম আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু সিগনিফিকেন্ট ধরি না। এই জন্য আমরা রিপোর্ট করি, তখন আমরা কিন্তু লিখে দিই পাঁচ সেল কতটুকু এবং কক্কা আছে কিনা। কারণ আমরা যদি পাঁচ সেল না থাকলে, পাঁচ সেল বা এপিথেলিয়াল সেল না থাকলে আমরা সিগনিফিকেন্ট বলবো না। কেন কেন বলবো না বলো দেখি? আমাদের নরমাল বডি, মানে স্যার প্রথমে তো নরমাল বডি ওইগুলোকে করার চেষ্টা করবে। যদি হয় তাহলে স্যার পাস প্রোডাকশন হবে না। পাস তখনই প্রোডাকশন হবে যখন স্যার নিউট্রোফিল মারা যাবে। ডেড সেল গুলো পাইলেই তো স্যার আমরা পাস সেল কাউন্ট করতে পারবো স্যার। হ্যাঁ, ওটা একটা হলো, কিন্তু মেইন যেটা হলো নরমাল, ওটা তো হলোই। তো ওখানে তো 10 to 30% ক্ষেত্রে তোমার নরমাল প্রোডাকশন থাকেই। আমরা যদি গ্রামে স্টেনিং করি, সেখানে আমরা অর্গানিজম এমনিতে পাইতে পারি, তাই তো? পাইতে পারি। তো যা বলে ওটা পাইলেও কিন্তু বলতে পারবো না আমি যে ওটা ইনফেকশন হয়েছে। যখন আমি পার্সেল পাবো, পার্সেল পাওয়া ইন্ডিকেট করে কি করে? অবশ্যই এখানে ডেভিড ওখানে ইনফেকশন হয়েছে, নিউট্রোফিল আসছে, নিউট্রোফিল মারা গেছে, হ্যাঁ, যাবার এগুলো পাইছে, তাই তো? এই জন্য এগুলো আমরা লিখে দিই। এই হলো তোমার হলো ল্যাব ডায়াগনোসিস। তারপর কালচার করবো কোথায়? ব্লাড এগার এবং মিডিয়া। জানো তো এটি ইনকোরেন্ট তো ওভারনাইট ইনকোরেন্ট করি, 18 to 24 hours করি। টেম্পারেচার 170 ডিগ্রি সেলসিয়াস। আর এনভায়রনমেন্ট আমরা আগে বলছি 5 to 10% কার্বন ডাইঅক্সাইড থাকবে। আর বায়োকেমিক টেস্ট আগের মতোই, বায়োল সলুবল টেস্ট পজিটিভ, ক্যাটালিস্ট নেগেটিভ, ইউরিন ফার্মেন্টেড টেস্ট পজিটিভ এবং অপ্টোসিন সেনসিটিভ টেস্ট সেনসিটিভ। আর সেরোলজি করব কোয়েলান রিঅ্যাকশন অথবা আরেকটা বলি ক্যাপসুলার সয়েলিং টেস্ট। ক্যাপসুলার সয়েলিং টেস্টটা কিভাবে করি? তাহলে কালচার করলাম ব্লাড এগার মিডিয়া অথবা চকলেট এগার মিডিয়া। মেইনলি আমরা চকলেট এগার মিডিয়া যদি করি, এবং সেখানে আমরা ওই 5 to 10% কার্বন ডাইঅক্সাইড দিয়ে সেখানে আমরা এনভায়রনমেন্টটা ওইভাবে তৈরি করি। যেমন ক্যান্ডেল জার আমরা করি, তো ক্যান্ডেল জার অ্যাপ্রোপ্রিয়েট না, তো আমরা সহজ পদ্ধতি হিসেবে ক্যান্ডেল জার ব্যবহার করি। করার পরে চকলেট এগার মিডিয়ার স্পেসিমেনটা কি? স্পেসিমেন তোমার যে বললাম স্পুটাম নিতে পারি, এটা নেব। তারপরে আমরা দিলাম কি ওখানে তোমার 18 to 24 আওয়ার্স আমরা ইনক্লুড করলাম এবং 37 ডিগ্রি সেলসিয়াস, পিএস 7.4 এগুলো তো বললাই। বলার পরে আমরা বায়োকেমিক্যাল টেস্ট করবো। ওই যে অর্গানিজম গ্রো করলো ওটা কনফার্ম করার জন্য করবো কি, একটা হলো তোমার ক্যাটালিস্ট টেস্ট অবশ্যই আগে বলতে হবে নেগেটিভ, তাই তো? আর এর ফেভারে কি কি পয়েন্ট যাবে? বায়োল সলুবল টেস্ট করে যদি পজিটিভ, ইউরিন ফার্মেন্টেড টেস্ট পজিটিভ এবং অপ্টোসিন সেনসিটিভ টেস্ট সেনসিটিভ। অপ্টোসিন
আর সেরোলজিক্যাল টেস্ট করি ক্যাপসুল সয়েলিং টেস্ট। এটা করবো আমরা যখন ওই যে নিউমোনিয়া হয়, কি বলে যে নিউমোনিয়া বা তোমার যে ম্যানেজারিস করে সেই ক্ষেত্রে করতে পারি। এটা কি হলো, ওই যে অর্গানিজম আমরা করবো কি, প্রথম আমরা করবো কি, কিছু আমরা ওই যে রিয়েজেন্ট পাওয়া যায়, সেটা পলিভ্যালেন্ট। তোমরা জানো যে 90% হলো তোমার কি 90 সেরোটাইপ থাকলো, তাই তো? তাহলে হয় একটা সিঙ্গেল সেরোটাইপ দিতে পারি, অথবা ওই 90 গুলো সবগুলো মিলেই একসঙ্গে যদি দেওয়া হয় সেটাকে বলা হয় পলিভ্যালেন্ট অ্যান্টিসেরাম দেওয়া হলো। রিয়েজেন্ট কমার্শিয়ালি পাওয়া যায়, এগুলো একটা স্লাইডে রাখবো। তারপরে ওর সঙ্গে আমরা সেই অর্গানিজম গ্রো করলো, সেখানে আমরা মিক্সড করব। কিছু রাখার পরে দেখা যাবে কি, আমরা এইখানে ফিগারে আসি, তাহলে একটা টেস্ট টিউবে মনে করো প্রথম ওই যে তোমার মনোভ্যালেন্ট বা মাল্টিভ্যালেন্ট পলিভ্যালেন্ট সেরাম তোমার নেওয়া হলো, তাই তো? ওর সঙ্গে যোগ করবো কি অর্গানিজম। কিছুদিন পরে দেখবো কি, এই যে রিয়েজেন্ট যে যোগ করা হলো, রিয়েজেন্ট তখন কি করবে, ওই অর্গানিজমের ভিতরে চলে যাবে। ভিতরে গিয়ে সে অ্যাকুমুলেট হবে কোথায়, এই ক্যাপসুল এবং ওয়াল এর মাঝে তারা অ্যাকুমুলেট হবে, হইলে ক্যাপসুলটা সয়েলিং হবে। এটাকে বলা হয় ক্যাপসুলার সয়েলিং টেস্ট। আরেকটা নাম হলো কোয়েলাং রিয়াকশন। এটা আরো অনেকবার পাবা, যখন আমরা ওই ক্যাপসুলেটেড অর্গানিজম পড়াবো তখন এই জিনিসটা পাবা তোমরা, এটা আবার খেয়াল রাখো। স্যার এটা বুঝি নাই, আরেকবার একটু বলবেন? এটা হলো যে প্রথম করব কি, আগে আমরা এই যে রিয়েজেন্টটা নেব, এটা কমার্শিয়ালি পাওয়া যায়, মনোভ্যালেন্ট নিতে পারি বা মাল্টিভ্যালেন্ট নিতে পারি। তা আমি আগে বললাম কি যে ক্যাপসুলের উপর ভিত্তি করে 90 সেরোটাইপ পাওয়া যায়, তাই না? তো সেখানে আমরা সিঙ্গেল সেরোটাইপ নিতে পারি, অথবা ওই 90টা যে 90টা একসঙ্গে একটা এমন একটা রিয়েজেন্ট নেবো যে ওই 90টা সেরোটাইপই আছে, ওটাকে বলবো পলিভ্যালেন্ট, তাই তো? সিঙ্গেল সেরোটাইপ নিতে পারি অথবা পলিভ্যালেন্ট অ্যান্টিসেরাম নিব। রিয়েজেন্টটা নিলাম, নিব কোথায়, স্লাইডে নিলাম, গ্লাস স্লাইডে। নেওয়ার পর ওর সঙ্গে আমি ওই মাইক্রো অর্গানিজম ওখানে মিক্সড করব, মিক্সড করে কিছু রাখে দেবো। রাখে দেওয়ার পরে কি হবে, তখন ওই যে রিয়েজেন্ট আমরা নিলাম, রিয়েজেন্টটা কি করবে এই যে অর্গানিজমের ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করলে তারা অ্যাকুমুলেট হবে, জড়ো হবে কোথায়, এই ক্যাপসুল এবং সেল ওয়াল এর মাঝে তারা এখানে অ্যাকুমুলেট করবে। করলে হবে কি, ক্যাপসুলটা হবে সোলেন, ফুলে যাবে। হ্যাঁ, এই জন্য এটার নাম দেওয়া হলো ক্যাপসুলার সয়েলিং টেস্ট, অথবা আরেকটা নাম হলো কোয়েলাং রিয়াকশন। স্যার তাহলে এখানে জমা হচ্ছে কোনটা, অ্যান্টিপলিস্যাকারাইড যেটা স্যার, এটা? হ্যাঁ হ্যাঁ, রিয়েজেন্টটা জমা হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা বাদ দাও, এটা পড়াবো না। আরেকটা জানো, হঠাৎ ব্যাকটেরিয়াল এজেন্টস অফ রেসপিরেটরি ইনফেকশন। রেসপিরেটরি ইনফেকশন কোন কোন ব্যাকটেরিয়া করতে পারে? কমন কজ এটা জানো, স্টেপ্টোককাস নিউমোনি, ক্লেবসিলা নিউমোনি, সিডোমোনাস অ্যারোজেনাসা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, স্টেফিলোককাস অরিয়াস, এস্কেরিশিয়া কলাই। এই কয়েকটা তোমার আরটিআই করে। তাহলে তোমার লোক পক্কার মধ্যে কোনটা করতেছে, স্টেফিলোককাস নিউমোনি এবং স্টেফিলোককাস অরিয়াস, তাই তো? জি স্যার। রেসপিরেটরি ইনফেকশন করে নিউমোনি এবং স্টেফিলোককাস অরিয়াস। তারপরে তোমার হলো কক্কোবাসিলা একটা আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ওটা করে। আর ইন্টেরিক অর্গানিজম কিছু আছে, যেমন ক্লেবসিলা নিউমোনি, সিডোমোনাস অ্যারোজেনাসা এবং এস্কেরিশিয়া কলাই। এই কয়েকটা নাম খেয়াল রাখো। এখন এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। এখন তোমার পরীক্ষায় আমরা বেশি কিছু ধরি না, এটা তোমরা দেখে নেবা যে ওই নিউমোনি কি ডিজিজ করে ধরা হলো, আর রিটেন কোশ্চেন কি কি আসে একটু ভালো করে দেখে নেবা। আর ডিজিজ কখন করে, তোমার এই যে
6 বছর পরে করে না, 6 বছর আগে করে। সোজা কথা প্রি-স্কুল চিলড্রেন এটাই করে কি জানো, যে ক্যারিয়ার রেট প্রি-স্কুল চিলড্রেন এই সময় বেশি হয় এবং ইনফেন্ট এবং অ্যাডাল্টে সাধারণত কম হয়। আর প্যাথোজেনিস তো পড়ানো হয় মোটামুটি ইজি, তাই না? যে প্রথম কি হলো, আচ্ছা এটা হলে থাকে, এটা বাদ দেই, তাহলে এ পর্যন্ত পড়ে নাও। রিটেন, আমি বলি সবসময় রিটেন কোশ্চেন এখন থেকে তোমার সলভ করতে থাকো, তাহলে তোমাদের সুবিধা হবে এবং কোনটা বেশি বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে সেগুলো জিনিসগুলো করবা। আর স্পেশাল ক্যারেক্টার অবশ্যই কয়েকটা আমি বললাম, সেগুলো খেয়াল রাখবা। একটা হলো কি অপটোসিন সেনসিটিভ, তাই তো? তারপর তোমার আলফা হেমোলাইটিক কলোনি করতেছে, তারপর তোমার ফার্স্ট ডিজিজ শর্ট কার্বন, এখানে লাগে 5 to 10% কার্বন লাগে কার্বন ডাইঅক্সাইড। তারপরে তোমার হলো কি বললাম যে তোমার ডিপ্লোকক্কাই, এটা অ্যারেঞ্জমেন্ট কি পেয়ার ফর্মে থাকে, তাই তো? এই জিনিসগুলো তোমরা স্পেল ক্যারেক্টার হিসেবে জানবা। এরপরে আমরা পড়বো, স্যার এই আগের স্লাইডটায় বলছিলেন স্যার দেখাবেন। কোনটা? স্যার ওই যে স্যার আইএফ মাইক্রোস্কোপে স্যার যেটা দেওয়া আছে, আইএফ মাইক্রোস্কোপ স্যার। আইএস মাইক্রোস্কোপ কোনটা স্যার বললাম? প্রথম দিক থেকে 3-4টা স্লাইড পরেই, এই যে স্যার এটার নিচেটাই প্রথম থেকে স্যার 3-4টা স্লাইড পরে আছে। না ওটা অলরেডি বললামই তো, তোমার এটা না এটা স্যার, বলতেছো তো? না স্যার এইটা এরপরে, না স্যার এরপরে, এরপরে তো নাই। এই যে স্যার এটার নিচেরটা। এটাই তো বললাম তো এতক্ষণ, যেটা বলতে এটাই বলেছিলাম এটাই। জি স্যার এটা বলছেন স্যার। এখন পড়বো আমরা হেমোফিলাস। হেমোফিলাস এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস? এটা হেমোফিলাস কি, এটা ব্যাকটেরিয়া না ভাইরাস? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। অনেককে জিজ্ঞাসা করবা, দেখবা যে বলবো যে এটা ভাইরাস। ঠিক আছে, অনেককে জিজ্ঞাসা, অনেক ডাক্তারকে জিজ্ঞাসা করো যে এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস, টেস্ট করা যায়, বলবে সে ভাইরাস এটা। এটা অ্যাকচুয়ালি তাকে ভাইরাস আগে বলা হয়তো, অ্যাকচুয়ালি এটা আগে বলা হতো ভাইরাস, কিন্তু পরে এটাকে ব্যাকটেরিয়া হিসেবে চিহ্নিত হলো, বদলেছে এটা হেমোফিলাস। হেমোফিলাস নামটা কেন হলো? এটা হেমোফিলাস দুইটা ভাগে ভাগ করি, হেমো প্লাস ফিলস। হেমো মানে ব্লাড জানো, আর ফিলস মানে লাভিং, ব্লাডকে ভালোবাসে। হ্যাঁ, এই জন্য সেখান থেকে নাম হলো হেমোফিলাস। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স কি? প্রোনাউন্সড হোস্ট স্পেসিফিসিটি। হোস্ট স্পেসিফিসিটি খেয়াল রাখো, আমি পরে ডিসক্রাইব করবো। প্লিওমরফিজম পরে বলবো, এবং ফার্স্ট ডিএস গ্রোথ রিকোয়ারমেন্ট, তিনটা আমি পরে বলতেছি। ওই যে বললাম যে হেমোফিলাস 1933 সালের আগ পর্যন্ত একে বলা হতো ভাইরাস বলা হতো এটা। কিন্তু যখন 1933 সালে যখন ওই যে তোমার ইনফ্লুয়েঞ্জার পজিটিভ এজেন্ট হিসেবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন আবিষ্কার হলো, তখন থেকে এটা বলা হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া। এটা তোমাদের প্রয়োজন নেই, শুধু একটু খালি জানো, এটা আমরা ধরি না। এই যে প্রয়োজন এইটা ক্লাসিফিকেশন হেমোফিলাস। হেমোফিলাস ক্লাসিফিকেশন দুইটা হয় ভাবে, একটা হলো টাইপেবল না বললে হবে, তা হলো ক্যাপসুলেটেড এবং নন ক্যাপসুলেটেড। ঠিক আছে, টাইপেবল আর নন টাইপেবল না বললে হবে, বলো ক্যাপসুলেটেড এবং নন ক্যাপসুলেটেড। ক্যাপসুলেটেড এর একদম হলো হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি।
হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। আর নন ক্যাপসুলেটেড এক্সাম্পল হলো হেমোফিলাস প্যারাইনফ্লুয়েঞ্জি এবং হেমোফিলাস ডুক্রি। হ্যাঁ, এখন এই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি একে আবার ভাগ করবো ক্যাপসুলার পলিস্যাকারাইডের উপর ভিত্তি করে 7টা সেরোটাইপে ভাগ করব। কি কি? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি সি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ডি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ই, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ই ড্যাশ, ই এর পর একটা ড্যাশ হলো, এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এফ। ঠিক আছে, এই 7টা। এবং এই 7টার মধ্যে সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস এবং মোস্ট ইনভেসিভ ইনফেকশন কোনটা করে? এই যে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি। ঠিক আছে, এবং মোর দেন 95% ইনভেসিভ ইনফেকশন করে সেই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি। এর বিপরীতে এখন ভ্যাকসিনও তৈরি হয়েছে। আগে কয়েক বছর আগেও পাওয়া যেত না, এখন ভ্যাকসিন তৈরি হয়েছে। হেভি ইজ দ্য মোস্ট কমন। ঠিক আছে, তাহলে ভাগ করলাম আমরা ক্যাপসুলেটেড এবং নন ক্যাপসুলেটেড। ক্যাপসুলেটেড এক্সাম্পল হলো হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আর নন ক্যাপসুলেটেড হলো হেমোফিলাস প্যারাইনফ্লুয়েঞ্জা এবং হেমোফিলাস ডুক্রি। এখন হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এটাকে ভাগ করলাম 7টা সেরোটাইপে অন দ্য বেস অফ ক্যাপসুলার পলিস্যাকারাইড। হেমোফিলাস বি এ, তারপর বি সি ডি ই, ই ড্যাশ এবং এফ। এর মধ্যে সবচেয়ে কমন হলো ডেঞ্জারাস কোনটা? 95% ইনভেসিভ ইনফেকশনকে করে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই ক্লাসিফিকেশন অবশ্যই ভালো করে জানবা। এখন এসো এই ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ডিসকার্ড করে চিলড্রেন, আর নন ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা করে ডিস করে কার? অ্যাডাল্ট। এখন এই ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা অ্যাডাল্টে করে না কেন? করে না কেন? এই জন্য এই যে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ক্যাপসুল আছে, এই ক্যাপসুলের একটা কম্পোজিশন হলো পিআরপি, পলিরাইবোস রিবিটল ফসফেট। পলিরাইবোস রিবিটল ফসফেট পিআরপি। এর এগেইনস্টে হয় কি? অ্যান্টিবডি তৈরি হয়, এবং অ্যান্টিবডি তৈরি হয় তাহলে কি ওই অর্গানিজম আর কি ডিজ তৈরি করতে পারবে? পারবে না। এই কারণে অ্যাডাল্টে যে ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ডিজ করতে পারে না। ঠিক আছে, এই নিচের অংশটা না জানলেও হবে। ক্যাপসুলেট এই যে উপরে এইটুকু জানো শুধু, ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা করে ডিজ চিলড্রেনে করে, এবং নন ক্যাপসুলেটেড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা করে ডিজ চিলড্রেন অ্যাডাল্টে। এই কারণে বলা হচ্ছে, আগে কি বললাম? ক্যারেক্টার প্রোনাউন্সড হোস্ট স্পেসিফিসিটি। এই কারণে বলা হলো যে কোনোটা ডিজ করতে চিলড্রেন, আবার কোনোটা করতেছে অ্যাডাল্টে। ঠিক আছে, চিলড্রেনে বেশি করে তোমার হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এবং এটার কারণে বাচ্চারা অনেক মারা যেত ডিউ টু মেনিনজাইটিস অথবা নিউমোনিয়া। এই দুইটা কারণে মারা যেত, যার কারণে কিন্তু ওই তোমার ভ্যাকসিন অলরেডি চলে আসছে। অলরেডি মানে বেশ কয়েক বছর হয়তো চলে আসছে, এবং দেওয়া হচ্ছে, এপিআই প্রোগ্রামে অ্যাড করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রোনাউন্স হোস্ট স্পেসিফিক। এরপরে এখন মরফোলজি এখন জানো, প্লিওমরফিক। আগে ক্যারেক্টারে বললাম প্লিওমরফিক কেন হলো? প্লিওমরফিক মানে কি? ভেরিয়েশন ইন দ্য সাইন এন্ড শেপ। শেপে ভেরিয়েশন। হ্যাঁ, আচ্ছা, এটা কি জন্য হয় যে প্লিওমরফিক? একটা হলো তোমার গ্রাম নেগেটিভ, এটা শেপটা কি জন্য? গ্রাম নেগেটিভ রড হিসেবে থাকতে পারে, অথবা কক্কু ব্যাসিলাই। একই সঙ্গে কক্কাস এবং ব্যাসিলাই দুই ফর্মই আছে। ঠিক আছে, এই জন্য বলা আছে প্লিওমরফিক, এবং মেইনলি এটাকে বলা হয় কক্কু ব্যাসিলাই। ঠিক আছে, কক্কু ব্যাসিলাই এ বলা হয়। কক্কাস এবং ব্যাসিলাই দুই ফর্মে থাকে। এবং এটা হলো গ্রাম নেগেটিভ রড অথবা কক্কু ব্যাসিলাই, এই জন্য বলা আছে প্লিওমরফিক। আর বলতে পারো কি? নন স্পোরিং, নন ফ্লাজেলেটেড, নন টাইল। ফিজিওলজিক্যাল ক্যারেক্টার কি? এটা এখানে একটা এত কয়েকটা অর্গানিজম বললাম, ফ্যাকাল্টেটিভ অ্যানারব। এখানে বলবো হলো অ্যারোবিক। অ্যারোবিক আর কি ছিল? মাইক্রোব্যাকটেরিয়াম, ওটা অবশ্যই বলতে হবে। তারপরে সিডোমোনাস, এগুলো। তাহলে অ্যারোবিক।
অ্যারোবিক আর বাদবাকি সব তো একই, যে 37 লাগবে, পিএস লাগবে 704। আর এখানে দেখো বায়োকেমিক্যাল ক্যারেক্টার দেখো, ক্যাটালিসিস টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট পজিটিভ, ফার্মেন্ট গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তাহলে এখানে দেখো স্টেফিলোককাস কি ছিল? ক্যাটালিস পজিটিভ, অক্সিডেজ নেগেটিভ। আর স্টেফিলোককাস কি ছিল? দুটাই নেগেটিভ ছিল। আর এখানে হবে কি দুটাই পজিটিভ হবে, ক্যাটালিস টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট পজিটিভ। এই দুটা খেয়াল রাখো। এই দেখো মাইক্রোস্কোপে আমরা যদি করি, এখানে এই যে কক্ষ ব্যাসিলাই, কোনটা রাউন্ডেড হয়, কোনটা আবার শর্ট ব্যাসিলাই আছে, আবার কোনটা এই যে কক্ষ ব্যাসিলাই একবার চেইন ফর্ম অনেক বড় বড় হয়ে গেছে, এই চেইন ফর্ম হয়ে গেছে কক্ষ ব্যাসিলাই। এগুলো হলো কক্ষ ব্যাসিলাই, অত বুঝবা না, জানার প্রয়োজন নেই। কালচার করি কোথায়? এটার কালচারের জন্য লাগে তোমার হলো দুইটা ফ্যাক্টর লাগে, হেমোগ্লোবিন রিলিফেজ রিকোয়ার ফ্যাক্টর 10 যেটাকে বলে হেমিন, এবং ফ্যাক্টর 5 যেটাকে বলে NAD or NADP. So to grow in media it must contain factor 10 and factor 5. তোমাদের এটা না জানলেও হবে, তো একটু এটা ভালো বোঝার জন্য বলতেছি। এই দুই ফ্যাক্টর লাগে। এখন এই দুই ফ্যাক্টর আমি যে ব্লাড এগার নেই, ব্লাড এগারে পাবো না, হ্যাঁ এখানে ব্লাড এগারে এই যে এই দুটো ফ্যাক্টর কিন্তু ব্লাডে থাকে। আর ব্লাড এগারে কি ব্লাড দেয়, তাই তো? এখন ব্লাড এগারে তোমার এই ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5 থাকে, ইনটেক আরবিসির মধ্যে থাকে, ইনটেক অবস্থা থাকে। আর চকলেট এগার মেয়েটা কি ব্লাড দেওয়ার পরে হিট করা হয়, তাই না? হিটেড ব্লাড এগার মেয়েটা ইজ কল্ড চকলেট এগার মেয়েটা, তাই তো নাকি? হিট দিলে হয় কি আরবিসি লাইসিস হয়, তোমার ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5 রিলিজ হবে, তখন ব্যাকটেরিয়া তাকে ইউজ করবে, ইউটিলাইজ করতে পারবে। ব্লাড এগার মেয়েটা ওটা কিন্তু রিলিজ হয়নি, যার ফলে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 10 থাকলেও এটাকে কিন্তু তারা ইউটিলাইজ করতে পারে না, ওই জন্য ব্লাড এগার মেয়েটাতে তারা গ্রো করতে পারে না। এটা জন্য অবশ্যই লাগবে ফ্যাক্টর চকলেট এগার মিডিয়া। তাহলে মিডিয়া ইউজ তোমার শুধু এইটুকু জানো যে চকলেট এগার মিডিয়া, এখানে ক্যারেক্টার কি হবে? ফ্ল্যাট গ্রেইশ ব্রাউন কলোনি উইথ ডায়ামিটার অফ 1 to 2 মিলিমিটার আফটার 24 hours অফ ইনফেকশন। ঠিক আছে, আর অত কিছু আমরা ধরি না, চকলেট এগার মিডিয়া লাগবে। এটা বুঝলা তো নাকি? জি স্যার। স্যাটেলাইজম এটা পড়াবো না তোমাদের, বাদ দাও। ভেরিয়াসি ফ্যাক্টর মোটামুটি তোমার ওই যে ইয়ের মতোই, এখন যে স্টেপটা নিউমনি পড়ালাম ওই ঠিক একই রকমই। ক্যাপসুল এখানে হবে অ্যান্টিপ্যারাসাইটিক, আইজিএন, তারপরে আইজিএন প্রোটেস, এটার কাজ কি অলরেডি তোমরা জানছো। তারপরে ওই বাইন্ডিং করবে কার মাধ্যমে, এটা হলো আউটার মেমব্রেন প্রোটিন। নিউমোনিক কি ছিল? বাইন্ডিং কার সঙ্গে করতো? অ্যানেসিটাইল কি অ্যামিন স্যার, গ্লুকোজ আয়ন মইটি ওর মধ্যে বাইন্ড করতে। আর এখানে বাইন্ড করতে আউটার মেমব্রেন প্রোটিন। আরেকটা এনজাইম তৈরি করে বিটা ল্যাকটামেজ, এটা করে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে ভেঙে দেবে, আর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক রিংকে ভেঙে দেবে। এই কয়টা হলো ভেরিয়ান্স ফ্যাক্টর। সব ক্ষেত্রে ভেরিয়ান্স ফ্যাক্টর লাগে না, বেশ করে তোমার লাগে তোমার স্টেপটোরাস পায়োজেন এবং স্টেপটোকোকাস অরিয়াস, এই দুটো অবশ্যই ভালো করে পড়বে, কিন্তু ওখানে পরীক্ষায় ইনভ্যারিয়েবল আসে। অন্যগুলোতে আমরা এত দেই না, বা পরীক্ষাতে এত ডিপে যাই না, আমরা রিটেনে দেওয়া হয় না, বোঝার জন্য এগুলো পড়ো। এবং এইখানেও দেখো এই হেমোলাইসিস ইনফ্লুয়েঞ্জা নরমাল কমেন্সাল হিসেবে থাকে, এই যে 25 to 50% কেজে তোমার নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া থাকে, আর ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া থাকে 2 to 4% কেজে। হ্যাঁ, চিন্তা করছো?
এবং এই কারণে স্যার। তোমার কিন্তু ডিজিজ হয়। জি স্যার। এইখানে দেখো ডিজিজ অলরেডি তোমরা জেনে গেছো, কিন্তু প্যাথোজেন্স কিভাবে করে। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি ইনফেক্টস অনলি হিউম্যান, দেয়ার ইজ নো অ্যানিমাল ডিজার্ভার। শুধু হিউম্যানকে তারা ইনফেক্ট করে এবং বডিতে প্রবেশ করতেছে কিভাবে? ইট ইন্টারস ইন দ্য বডি থ্রু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, দ্যাট মিনস ড্রপলেট ইনফেকশন resulting in either asymptomatic colonization or infection such as otitis media, sinusitis, or pneumonia. After entering the respiratory mucosa, the organism produces an IgA1 protease that degrades secretory IgA, thus facilitates attachment to the respiratory mucosa. After becoming established in the upper respiratory tract, the organism penetrates the nasopharyngeal epithelium and enter the bloodstream and spread to the meninges and cause meningitis. তাহলে এখানে দেখো অর্গানিজম প্রবেশ করলো কার মাধ্যমে? ড্রপলেট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো থ্রু ড্রপলেট ইনফেকশন, হাসি কাশির মাধ্যমে তারা প্রবেশ করলো। ঠিক আছে, পরে তারা কি করলো? আপার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে সেখানে হয় কলোনি ওই ক্যারিয়ার হিসেবে থাকবে, অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকবে, কোনো রিস্ক করবে না, অথবা মাইল্ড সিমটম করতে পারে, যেমন অটিটিস মিডিয়া, সাইনাসাইটিস আর নিউমোনিয়া করলো। ঠিক আছে, এখন এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে তারা যে কলোনি ফর্মেশন থাকলো, হ্যাঁ, কলোনি ফর্মেশন করে থাকলে তখন কি হবে? সমস্যাটা হলো কি, যখন হোস্ট ড্যামেজ কমে গেল তখন তারা কি করবে? তারা প্রথম আগে কি করে? লোকাল হোস্ট ড্যামেজ তারা ভেঙে দেবে, IgA1 প্রোটিজ তৈরি করে IgA কে ভেঙে দিল, হ্যাঁ, দিয়ে হোস্ট ড্যামেজ নষ্ট হয়ে গেল। তারপর কি আউটার মেমব্রেন প্রোটিনের দ্বারা তারা কি রেসপিরেটরি ট্র্যাক্টে বাইন্ডিং করলো, বাইন্ডিং করে সেলের ভিতরে প্রবেশ করলো। করার পরে কি করলো? তারা নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাসপিরেশন এপিথেলিয়াম যেটা আছে পেনিট্রেট করে তারা ব্লাডে চলে গেল, ব্লাড থেকে চলে যাবে মেনিনজেস, এবং মেনিনজেসে যখন চলে গেল তো করলো মেনিনজাইটিস। মেইনলি এইটা করে তোমার, খেয়াল থাকবে। তাহলে তোমার ডিজিজ তৈরি তোমার বডির মধ্যে প্রবেশ করতেছে কিভাবে? একটা হলো তোমার ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে প্রবেশ করতেছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে। সেখানে তোমার অ্যাসিম্পটোমেটিক হিসেবে থাকতে পারে, অথবা তোমার মাইল্ড সিমটম, অটিটিস মিডিয়া এগুলো করতে পারে, নিউমোনিয়া এগুলো করতে পারে। ঠিক আছে, এখন সেখানে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হিসেবে থাকলো, সেখানে তারা কি বাইন্ডিং করবে? বাইন্ডিং করার আগে কি করবে? তারা IgA1 প্রোটিন তৈরি করলো, করে IgA কে ভেঙে দিল, লোকাল হোস্ট ড্যামেজ নষ্ট হয়ে গেল। তারপরে তারা তোমার সেলের সঙ্গে বাইন্ড করলো বাই আউটার মেমব্রেন প্রোটিন, আর করলো, তারপর সেখানে তারা এস্টাবলিশড হয়ে গেল। তারপরে সেখান থেকে তারা যাবে কোথায়? তার মাধ্যমে নাসোফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াম, এর মাধ্যমে তোমার এটা পেনিট্রেট করে যাবে তোমার ব্লাড স্ট্রিমে চলে গেল, আর ব্লাড স্ট্রিমে চলে গেলে তো তোমার সব জায়গায় চলে যাবে, বিশেষ করে তোমার মেনিনজেসে গিয়ে তোমার এফেক্ট করবে, তখন করলো মেনিনজাইটিস। এই হলো প্যাথোজেনেসিস। ডিজিজ কি করে? পায়োজেনিক মেনিনজাইটিস ইন চিলড্রেন। ঠিক আছে, সাধারণত মেনিনজাইটিস ইন চিলড্রেন কোন এজে করে? Between the ages of 6 months to 6 years, with a peak accuracy in the age group from 6 months to 1 year. মানে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত, 6 মাস থেকে 6 বছর পর্যন্ত তোমার ডিজিজ করে। এর মধ্যে আবার কোন সময় বেশি করে? 6 মাস থেকে 1 বছরের মধ্যে, এই সময়টা বেশি করে। এত কিছু খেয়াল রাখতে ভালো, তোমার রেঞ্জটা বলে দাও, 6 মাস থেকে 6 বছর, হ্যাঁ, এই সময় ডিজিজটা করে। ঠিক আছে, পায়োজেনিক মেনিনজাইটিস ইন চিলড্রেন। আর কি করে? নিউমোনিয়া করে। আর এছাড়া কি করতে পারে? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে, এখন এপিগ্লোটাইটিস, অটিটিস মিডিয়া, সাইনাসাইটিস করতে পারে, আর্থ্রাইটিস। তোমার মোটামুটি নিউমোনিয়া নিউমোনি একই না? জি স্যার, জি স্যার, একই তো নাকি? এবং দুটার ক্ষেত্রে কিন্তু তোমার এই যে মেনিনজাইটিস এবং নিউমোনিয়া দুটা বলতেই হবে। ঠিক আছে, আর লেখার সময় তো তোমার সবগুলো লিখতেই হবে, ভাইবার সময় তোমরা এগুলো বলবা। এখন আমরা ল্যাব ডায়াগনোসিস কিভাবে করব? বারবার এক কথা বলতে হবে যে ডিপেন্ডস অন সাইট অফ ইনফেকশন।
যদি তোমার নিউমোনিয়া হয় তাহলে স্পুটাম নিব, তারপরে নেজোভেরিনাল সোয়াব নিতে পারি, যেহেতু সেখানে তারা কলোনি ফর্ম করে থাকে, তাই তো স্পুটাম যদি না যেতে পারে। তারপরে তোমার সেপ্টিসিমিয়া ব্লাড নিতে পারি ব্লাড কালচার করার জন্য, এবং সেরোলজি টেস্ট করার জন্য করতে পারি, পাস নিতে পারি। আবার মেনিনজাইটিস যদি হয় তাহলে সিএসএফ নিতে পারি। এগুলো নিলাম, নিয়ে তারপরে কি করবো, গ্রাম স্টেনিং করবো, তাই তো। গ্রাম স্টেনিং করবো কি পাইলে কি পাবো, আগেই বলা হয়েছে গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই, এটা বলতে হবে, গ্রাম নেগেটিভ রড অথবা কক্ষ ব্যাসিলাই। সোজা একবারে বলে দেবো গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই। কালচার করবো কোথায়, আগেই বলা হয়েছে যে কোথায়, সংক্ষেপে নিয়ে আসি, বুঝছো। হ্যাঁ, আমি কিন্তু সংক্ষেপে নিয়ে আসি, আমি কিন্তু সবকিছু কিন্তু নিয়ে আসিনি এখানে। কালচার করবো হলো তোমার হলো সলিড আকার মিডিয়া, তারপরে ওখানে তোমার কলোনি ক্যারেক্টারটা লিখবা যে 1 to 2 মাইক্রন ডায়ামিটার, তারপর হলো কি গ্রেস ফ্ল্যাট, তাই তো, ওই জিনিসগুলো লিখে দেবা। তারপর সেখান থেকে কনফার্ম করার জন্য কি করবো, মাইক্রোস্কোপি করবো, করে কি পাবো, গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই। তারপর ওটা আরো কনফার্ম করার জন্য করবো কি ক্যাপসুলার সোয়েলিং টেস্ট করবো, যেহেতু এটা কিন্তু ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, যেহেতু সোয়েলিং টেস্ট কিভাবে করি সেটা অবশ্যই বলা হলো। আর বায়োকেমিক্যাল টেস্ট করবো, বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে যেগুলো অলরেডি বলা হয়, ক্যাটালিস্ট টেস্ট, তারপর কি অক্সিডেজ টেস্ট, এগুলো কি পজিটিভ, এগুলো, তারপর এগুলো তোমরা লাগাই দেবা। তারপরে যদি মেনিনজাইটিস হয় সেক্ষেত্রে আমরা নেব সিএসএফ, নিয়ে কি করবো এখানে ল্যাটেক্স পার্টিকেল, এলপিএটি, ল্যাটেক্স পার্টিকেল অ্যাগ্লুটিনেশন টেস্ট, একটা বললেই হবে, এটা বড়। তাহলে হলো এই হলো ল্যাব ডায়াগনোসিস। হ্যাঁ, এরপরে আসো, তাহলে আমরা হলো হেমোলাইটিস ইনফ্লুয়েঞ্জা গেল, আরেকটা ক্যাপসুলেটেড গেল, তাই তো, তার মধ্যে মেনলি হেমোলাইটিস ইনফ্লুয়েঞ্জা। আর আরেকটা কি ছিল নন ক্যাপসুলেটেড, এটা কি ছিল হেমোলাইটিস ডুক্রি। ডুক্রি এটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে কিন্তু। এবং সিভিলি এই যে ভেনাইল ডিজ যখন করাবো, তখন সিভিলি যখন করাবো তখন কিন্তু এইটা তখন মনে রাখবো, পড়ে আসবে। তখন সিভিলের সঙ্গে ডুক্রির কিভাবে পার্থক্য আমরা করি সেটা আমরা এখানে বলে দেব। এখানে কি করে, ডিজ করে কি শ্যাঙ্ক্রয়েড, এটা যে ডিজ করে এটার নাম হলো শ্যাঙ্ক্রয়েড, উচ্চারণটা হলো শ্যাঙ্ক্রয়েড। হ্যাঁ, ঠিক আছে। এখন এই শ্যাঙ্ক্রয়েড ডিজ কিভাবে করে, প্যাথোজেনেসিস, ওই তার এটা করে ইনকিউবেশন পিরিয়ড 2 to 14 days। মোড অফ ট্রান্সমিশন কিভাবে করে, সেক্সুয়াল কন্টাক্ট অবশ্যই। আর লেশন কি করে, সিঙ্গেল হতে পারে অথবা মাল্টিপল লেশন, একটা হতে পারে বা অনেক লেশন হতে পারে ইন জেনিটাল অর পেরিয়ানাল রিজন। এবং আলসারের যে নেচারটা কেমন, সফট বেস হয়, বেসটা হয় সফট, এই জন্য বলা সফট শ্যাঙ্কার বলা হয় এই জন্য। এবং এখানে কোনো ইনডিউরেশন থাকে না, নো ইনডিউরেশন। এবং এটা আরেকটা দেখে হলো কি পেইনফুল, সো মাচ পেইনফুল হয়। এবং পেইনফুল হওয়ার আগে কি হয়, প্রথম হয় ইরাথিমাটাস প্যাপুল হয়, মানে একটা লালচে একটা দাগ হবে, তারপর সেখান থেকে প্যাপুল ডেভেলপ করবে, তারপর সেখানে পাস ডেভেলপ করে সেটাকে বলে পাস্তুল, তারপরে এই পাস্তুল যখন ভেঙে যাবে তখন হবে তোমার আলসার। তোমরা কয়েকটা টার্ম স্ক্রিনে যখন যাবা তখন পড়াবে তোমাদের, ম্যাকুল, প্যাপুল, ম্যাকুল, প্যাপুল, পাস্তুল, নডুল, এগুলো পড়াবে। ম্যাকুল কখন বলছে, ইরিথেমাটাস যখন তোমার হলো কি লাল একটা দাগ হলো। হ্যাঁ, প্যাপুল বলা হচ্ছে যখন সেখানে ওয়াটার জড়ো হলো তখন সেখানে বলো প্যাপুল, তাই তো। পাস্তুল বলতে কখন, যখন পাস তৈরি হলো ওখানে তখন বলো পাস্তুল। তাহলে প্রথম হলো, তাহলে এখানে কি হলো, ইরিথেমাটাস প্যাপুল তৈরি হলো, ইরিথেমাটাস লেশন হলো, তারপর প্যাপুল হলো, তারপর সেখানে থেকে পাস্তুল তৈরি হলো, এবং আলটিমেটলি ওটা ভেঙে গিয়ে হলো আলসার হলো, ড্র্যাগড আলসার, মানে ইরেগুলার আলসার হলো। এবং আরেকটা হবে কি রিজিওনাল লিম্ফ নোডস আর ইনলার্জড এন্ড টেন্ডার, এটাকে বলে বিউবো।
এই যে লিম্ফ নোড গুলা তোমার বেশ করে পেনে তোমার ইনগুইনাল লিম্ফ নোড গুলা পেন সো ফুলে যাবে এবং সো মাচ পেইনফুল। যেটা সিভিলিসে হবে না কিন্তু এক্ষেত্রে কিন্তু হয়। তাহলে এটা জানলো তো। তাহলে এটা আমার ফিগার একটু যাই দেখো। এই যে এখানে দেখো এখানে দেখো জেনিটাল অর্গান মেল, এখানে একটা ডিজিজ করছে কি শ্যাঙ্ক্রয়েড। এখানে আলসারের ডেফিনিশনটা মোটামুটি হয়তো এখানে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড দ্য করোনাল সালকাস এখানে দেখা যাচ্ছে। এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাতে কি হবে, প্রথম হলো ইরিয়াথেমাটাস ম্যাকুল, প্যাপুল, পাস্তুল, তারপরে র্যাগড আলসার, ইরেগুলার আলসার হবে। এবং এই আলসারের বেসটা কি হবে, সফট। এই জন্য বলা হয় সফট শ্যাঙ্কার। এবং ইনডিউরেশন থাকে না, সিভিলিসে কিন্তু ইনডিউরেশন থাকে। ইনডিউরেশন মানে কি, ফুলা ফুলা, চতুর্দিকে ফুলা থাকবে, কিন্তু এখানে কিন্তু ফুলা থাকে না। ঠিক আছে। এবং এই জন্য বলা স্মুথ। হ্যাঁ, তারপরে এটা সো মাচ পেইনফুল হবে, সো মাচ পেইনফুল। তারপর আর কি হবে তোমার হলো লোকাল যে লিম্ফ নোড সেগুলো তোমার সো মাচ পেইনফুল হবে এবং ইনলার্জ হবে। এটা তোমার আলসারের ক্যারেক্টার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু আমার ভাইবাতে ধরি। আপাতত এটুকু জানে রাখো। এখন আমরা শ্যাঙ্ক্রয়েড ডায়াগনোসিস কিভাবে করবো। প্রথমে নেবো কি আলসার বেস থেকে স্ক্র্যাপিং করে নেবো। আলসার থেকে উপরে অংশ নিলে হবে না, তখন অর্গানিজম পাওয়া যাবে না। ওখানে স্ক্র্যাপিং করে একবারে করে নিয়ে স্ক্র্যাপিং চেষে নেব, নিয়ে অথবা লিম্ফ নোড যদি তোমার ফুলা থাকে, সোয়েলিং থাকে, তাহলে সেখান থেকে অ্যাসপিরেশন করে নিতে পারি। নেওয়ার পরে কি করে মাইক্রোস্কোপিক এক্সামিন করবো, গ্রাম করে করবো কি গ্রাম স্টেইন করবো। করলে কি হবো, গ্রাম নেগেটিভ পক্ষবাসীলাই, তাই তো। কালচার করবো স্প্যান মিডিয়া, কথা করবো চকলেট আকার মিডিয়া। এখানে আমার লাগবে কি চকলেট আকার মিডিয়ার সঙ্গে আবার লাগবে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে। চকলেট আকার মিডিয়া কন্টেনিং 1% আইসোভাইটাল এক্স অ্যান্ড ভ্যানকোমাইসিন। হ্যাঁ, পরিমাণটা না জানলেও হবে। and incubated at 5 to 10% carbon dioxide at 33 না 37 ডিগ্রি সেলসিয়াস। এটা ভুল আছে, 37 ডিগ্রি সেলসিয়াস। পিসিআর করতে পারি। তাহলে প্রথম স্পেসিমেন কালেকশন করলাম, করে কি পাইলাম, স্ক্র্যাপিং করে এলাম, আলসার বেস থেকে যেতে পারি। আর লিম্ফ নোড এনলার্জ থাকলে লিম্ফ নোড অ্যাসপিরেশন করে নেব। তারপর সেখানে কি করবো, মাইক্রোস্কোপিক এক্সামিন করবো। কি করব, প্রথম গ্রাম স্টেইন করবো, করলে ভাবে পাবো কি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই, তাই তো। তারপরে করবো কি কালচার করবো। কালচার করবো কোথায়, চকলেট কার্বিটা। এবং চকলেট কার্বিটার সঙ্গে লাগবে তোমার হলো কিছু অ্যান্টিবায়োটিক যোগ করতে হয়, 1% আইসোভাইটাল এক্স অ্যান্ড ভ্যানকোমাইসিন, যাতে অন্য অর্গানিজম এখানে গ্রো না করতে পারে, এই জন্য এই দুটো দেওয়া হয়। তারপর অর্গানিজম, তারপরে সেখান থেকে আবার এনভায়রনমেন্ট আমি দেবো কি 10%, 5 to 10% কার্বন ডাইঅক্সাইড দেবো, এবং 37 ডিগ্রি সেলসিয়াস ইয়ে লাগবে, ওভারনাইট রাখলাম। তারপরে ওটা অর্গানিজম গ্রো করলো, সেটাকে আবার বায়োকেমিক্যাল টেস্ট করব, কনফার্ম করার জন্য কি করব, ক্যাটালাইজ টেস্ট করব এবং অক্সি টেস্ট করব, দুটাই পজিটিভ হবে। এছাড়া পিসিআরও করতে পারি। এই হলো ডায়াগনোসিস। তাহলে তোমার আলসারের এটা দেখো, তাহলে ইনকিউবেশন পিরিয়ড কত, 2 to 14 ডেজ, অনেক 2 to 14 days। তাহলে এটা ডিজিজ করে শ্যাঙ্ক্রয়েড। শ্যাঙ্ক্রয়েডটা কি বলা হয়, সফট শ্যাঙ্ক্রয়েড। কি জানো, এটা বেসটা সফট, কোনো ইনডিউরেশন থাকে না, এই জন্য সফট বেস বানা হয়, সফট বেস, এই জন্য সফট শ্যাঙ্ক্রয়েড বানা হয়। আচ্ছা, তারপর ইনকিউবেশন পিরিয়ড 2 to 14 ডেজ, অনেক দিন বেশি। মোড অফ প্রসেস সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে প্রবেশ করলো। এবং আলসার কথা পরে হলো সিঙ্গেল হতে পারে বা মাল্টিপল লেশন হতে পারে, কোথায়, জেনিটাল অর পেরিনিয়াল রিজিয়ন। আর আলসারটার নেচার কি পেইনফুল হয়, সো মাচ পেইনফুল। এবং প্রথম কি হয়, ইরিয়াথেমাটাস ম্যাকুল হয়, তারপর প্যাপুল হয়, তারপর পাস্তুল হয়, তারপরে পাস্তুল ভেঙে যাবে, ভেঙে গেলে তারপরে হবে তোমার আলসার হবে। আলসারটার নেচার কি র্যাগড আলসার, তার তোমার যে সাইজটা ইরেগুলার হবে। আর একটা কি যে রিজন, যে
লিম্ফ নোড সেগুলো ফুলে যাবে এবং সো মাচ পেইনফুল হবে। এই তোমার হলো আলসার। তাহলে ডিএস কি করলো? একটা হলো মেনিনজাইটিস এবং নিউমোনিয়া করলো অবশ্যই। আর মেনিনজাইটিস কোন এজে করে? 6 months to 6 years মেইনলি, 6 year। আর নিউমোনিয়া এই দুটো অবশ্যই বলতে হবে। তারপরে হলো তোমার, তাহলে ভাগ করলাম কি? ক্যাপসুলেটেড এবং নন ক্যাপসুলেটেড। ক্যাপসুলেটেড হলো হেমোলাইজ ইনফ্লুয়েঞ্জা, নন ক্যাপসুলেটেড হলো। এখানে তাহলে আমি আর এখানে যাচ্ছি না। তোমাদের বাজে কয়টা? স্যার 11:30 প্রায় 11:16 স্যার। এর মধ্যে কিছু বায়োকেমিক্যাল টেস্ট ছিল, এগুলো কি আজ স্যার আজকে এই করাবো? পর্যন্ত। স্যার ক্লাস আছে স্যার একটু পরে স্যার। আচ্ছা, তাহলে কালকে আমরা পড়বো হলো সিফিলিস স্যার। ওগুলো সিরিজ পরে। এখন পড়বো হলো করোনারি ব্যাকটেরিয়া ডিপথেরি পড়বো কালকে ঠিক 10টায়। সবাই এবং সবার জন্য আমার মেসেজ থাকলো যে কেউ যেন ওই যে দেরিতে না থাকে, অবশ্যই যেন 100% অবস্থি। আর 40, তোমাদের 40 জন কেন হচ্ছে? 40, 48 এরকম কেন হচ্ছে বলো তো? আগে ছিল 90%, 100% ছিল, এখন এত কমে যাচ্ছে কেন? কারণটা কি? কারণটা তোমরাই বলবা, এর জন্য মূল্য তোমরাই দিবা। স্যার হিমোফাইলাস ডুক্রি, স্যার আমাদের পেনাইল স্কিন যদি ইনট্যাক্ট থাকে তাহলে কি স্যার এই আলসারেশনটা হবে, মানে ব্যাকটেরিয়া যাইতে পারবে? ইনটেক্ট স্কিনে হয় না সাধারণত, ওখানে তো ইনটেক্ট স্কিন হয় না সাধারণত, একটু ল্যাসারেট হয়। ল্যাসারেশন নয়, ঠিক একটু রাহাত পায়, স্কিন একটু আপডেটেড হয়। সেক্ষেত্রে জি স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।